উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই, কবিগুরু প্রণাম জানাই এবং ভাষা সাহিত্য বাসনীকে আমাকে এখানে ডাকার জন্য ধন্যবাদ জানাই। যতক্ষণ তুমি আমায় বসিয়ে রাখো বাহির বাটে, যতক্ষণ তুমি আমায় ততক্ষণ গানের পরে প্রভুর কাছে বাহির বাটে, যতক্ষণ তুমি তবে শুভ ঘরে পরিবেশে বিপুল সভার মাঝে লাগবে বুঝি কাজে তোমার সুরে লাগে রবীন্দ্রনাথে, যতক্ষণ তুমি আমায় বসিয়ে রাখো বাহির বাটে, যতক্ষণ তুমি তোমার কেমন যে কাঁদে আমার ফাগুন দিনে বকুল চাপা শ্রাবণ দিনের খেয়া, আমি উতল প্রাণে আকাশ পানে হৃদয় খানি বেঁধেছি আঙ্গুলে তোমার সাজ সকালে সুরের সাথে, যতক্ষণ তুমি আমায় বসিয়ে রাখো বাহির বাটে, যতক্ষণ তুমি চলছে মেলামেশা সাহিত্য বাসরের কবি প্রণাম। সঙ্গীত পরিবেশন করছেন তনুশ্রী সামন্ত বাড়ি। Oh
মেলামেশা সাহিত্য বাসরের পক্ষ থেকে চলছে কবি প্রণাম। শিল্পী তনুশ্রী সামন্ত, তনুশ্রী সামন্ত বাড়ি।
মানো একাকী বিষয়ে কবি বিষয়ে ধন্যবাদ। আমরা সাহিত্য মাসের তরফ থেকে যে কবি প্রণয়ের অনুষ্ঠান রেখেছিলাম তা প্রায় অন্তিম পর্যায়ে চলে গেছি। আমাদের শেষ সঙ্গীত শিল্পী ছিলেন তনুশ্রী সামন্তবাড়ি। মেলামেশা সাহিত্য মাসের তরফ থেকে তাকে কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করি। একদম শেষ পর্বে আমরা এই সাহিত্য মাসের সম্পাদক শ্রীযুক্ত তপন কুমার হালদার মহাশয়ের কাছ থেকে রবীন্দ্রনাথ প্রসঙ্গে কিছু কথা, অল্প কথায়, এবং সেই সঙ্গে একটি কবিতাও শুনে নেব। আমরা কবি প্রণাম অনুষ্ঠানের অন্তিম পর্যায়ে এসে হাজির হয়েছি। আরেকজন শিল্পী আসার কথা, তো এখনো পর্যন্ত আসেনি। দেখি আমি এই কবিতাটা বলার পরে মাঝে যদি আসেন। রবীন্দ্রনাথ সম্বন্ধে অনেকে অনেক কথাই বলেছেন, আমি আর এখন বেশি কিছু বলছি না, শুধু একটাই বলবো যে রবীন্দ্রনাথ আজও প্রাসঙ্গিক। কেন? আজ আমরা যে সমস্যায় জর্জরিত ছিলাম তার সূচনা লগ্নে ছিলেন তিনি। আমি তিনটি বিষয় উল্লেখ করছি। এক, এখন আমরা যে ব্যাংকিং ব্যবস্থা দেখছি, সেই সময়ে জমিদার আমলে জমিদারদের শোষণে নিপীড়িত হতেন সাধারণ চাষি, ক্ষুদ্র ব্যবসায়ী মানুষরা। তো তার থেকে মুক্তি পাওয়ার জন্য নিজের টাকা, নোবেল প্রাইজের 1,08,000 টাকা তিনি দিয়ে সমবায় ব্যাংক তৈরি করে সাধারণ চাষিরা যাতে সুবিধা পায় তার ব্যবস্থা করেছিলেন। আজকে যে পঞ্চায়েতি রাজ চলছে পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষ জুড়ে, সেই পঞ্চায়েতের মাধ্যমে গ্রামোন্নয়নের ব্যবস্থা করা হয়। তার শুভ সূচনা করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কিভাবে? গ্রাম স্বরাজ প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে গ্রামের মানুষ নিজেরাই পথঘাট তৈরি করবে, পথঘাট পরিষ্কার রাখবে ইত্যাদি আরো যে সমস্ত গ্রামীণ সুবিধাগুলো করা যায়, গ্রামের মানুষ যাতে নিজেরাই করতে পারেন, তার শুভ সূচনা করেছিলেন ওই গ্রাম স্বরাজের মাধ্যমে। সেই আমলে জমিদাররা কিভাবে সাধারণ মানুষকে বঞ্চিত করতেন তা উনি নিজে দেখতে পেরেছিলেন। এবার ফেরাও মনে কবিতার মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন কবি। পুণ্যাহ অনুষ্ঠান, কবিগুরু নিজে গেছেন, নতুন গেছেন শিলাইদহের পাতিসরে জমিদারকে বরণ করে নেওয়া হবে। তার জন্য কি করা হচ্ছে না, পুণ্যাহ অনুষ্ঠান। সেখানে গিয়ে কবি অবাক হলেন। কেন না, জমিদারের জন্য আলাদা সিংহাসন এবং মখমলের চাদর পাতা, তারপরে যার যে সমস্ত কর্মচারী রয়েছে তাদের জন্য আরো ব্যবস্থা, মুসলমানদের জন্য, গরিব মুসলমানদের জন্য আলাদা ব্যবস্থা। এই যে ব্যবস্থা উনি দেখে অবাক হলেন, বিস্মিত হলেন। উনি বললেন, না, মেঝে চট পাতা হোক, সেই চটে আমরা সবাই বসবো। এই যে সম্প্রীতি, এই সম্প্রীতি এবং জমিদার সাধারণ মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, এটাই তার কাছ থেকে আমরা শিখেছি। আমরা জানি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সোনার চাকর মুখে দিয়ে জন্মেছিলেন, তবু সাধারণ মানুষের কথাই তার কাব্যে আমরা পাই। সেই দার্শনিক, সেই কবিকে আমি প্রণাম জানাচ্ছি। তার একটি কবিতা যদি আগে যায় সেই জন্য সামনে রেখেছি। পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে,
তোমরা শুধায় ছিলে মোরে ডাকি, পরিচয় কোন আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ঝুড়ে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ দ্বারা অর্থহারা। ভাগার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সে গাড়িতে বাঁধিলাম তার, গাহিলাম আরবার মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়। এই হোক শেষ পরিচয়। নমস্কার। শেষ পরিচয় এখন থেমে যায়নি, অন্তরে অতৃপ্তি রবে। যাই হোক, আমরা প্রায় শেষ করে ফেলেছিলাম। তো এতক্ষণ ধরে অনুষ্ঠানটা যে ভিডিও রেকর্ডিং করছিলেন একজন খুব গুণী মানুষ, আমরা জানি এই কাজ উনি করেন, স্বেচ্ছায় ভালোবেসে করেন। তো বিভিন্ন অনুষ্ঠানে উনি আমাদের সঙ্গে থাকেন, আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে উনি রেকর্ডিংস করেন এবং ওনার সেই সমস্ত রেকর্ডিংসগুলো আমরা হরিহর নৃত্য মন্দির না হরিহর নৃত্য মন্দিরে আমরা ইউটিউবে সার্চ করলে পাবো। আপনারা যারা ইন্টারেস্টেড তারা যদি ইউটিউবে গিয়ে ওই ইমেল অ্যাড্রেসে @হরিহর নৃত্য মন্দির এটাতে গিয়ে যদি সার্চ করেন আজকে সামগ্রিক অনুষ্ঠানটা আপনারা দিতে পাবেন। আমি সেই গুরুদাস ব্যানার্জিকে একটু অনুরোধ করব যে আপনি আপনার সম্পর্কে এবং ঠাকুর সম্পর্কে তো না বললেই নয়, উনি আশা করি কিছুটা বলবেন। তারপরে ওই বাচ্চাটির কবিতা একটু শুনে নেব, সবশেষে আমাদের আপাতত আমি যে সব জায়গায় যাই, এই অনুষ্ঠানগুলো যত ভালো হবে, যত ঘরে ঘরে হবে তত ভালো লাগে। তা আমাদের বাড়িতে যে রবীন্দ্র চর্চা সব বাড়িতেই হয়, বাঙালি বাড়িতে ছিল, এখন কমে গেছে, আবার ফিরে আসতেই হবে। আর আমাদের বাড়িতে এখনো রেডিওটা বাজে, দেখুন বন্দে মাতরমটা নতুন ভাবে হচ্ছে, এখনো হয় মায়ের। আমাদের 3 ঘরে 3টে রেডিও গাঁক গাঁক করে বাজে। তা আমার মা উচ্চ হয়ে যাওয়ার পরই যখন সূর্য ওঠে হাত জোর করে গান, আর আমার 2 ভাগনা বকবান্তি, তারা ওই নব আনন্দে যাবো আজি নব রবি কিরণে, এই হচ্ছে আমাদের দিন শুরু হচ্ছে। 7:40 আমার মা ওই বড় খুলিটা, মুড়ি ভাজার যেটাকে বলে খুলি খোলা, ওইটা না পাবেন, না দিয়ে রবীন্দ্রসঙ্গীত শুনবেন, আমরা চা খাবো, 8টা বাজে আমরা চলে যাবো যে যা পড়া করতে। সারাদিনই আমাদের বাড়িতে রবীন্দ্র চর্চা। আমার বোনের ওই হরিহর নৃত্য মন্দির, আমার বোনের নাচের একটা বিদ্যালয়। তা মাঝে মাঝে সংসারে অশান্তি হয়, মায়ের সঙ্গে আমার কথা নেই, আমার সঙ্গে বোনের কথা নেই, হ্যাঁ, আবার আমাদের পোষা জীবজন্তুগুলোও যেন ভাগ হয়ে যায়। তা মা বোন তখন গানটা চালায়, প্রায় বলি আছে নব আনন্দ ধারা বইছে, কিছুক্ষণ আগে শুনলাম। ব্যাপারটা হচ্ছে আমি 10টা থেকে 2টা একটা অনুষ্ঠানে ছিলাম, তারপরে খেয়ে এখানে চলে এসেছি, এবার করছি, ব্রেক কাজ করছে না, বইছে আনন্দ ধারা, ওইটা বোন খালি শুনবে, তারপর আমরা সবাই ঠিক হয়ে যাব। আমার বাবা কবিতা বলতে, আমার মামা কৃষ্ণমোহন চট্টোপাধ্যায় বেলমুড়ি ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক, ঠিক কোন ছোটবেলায় রবীন্দ্র রচনাবলী কিনে দিয়েছেন। আমাদের কাজ ছিল পড়া, আমরা বুঝতে পারতাম না। আর এখন যত বড় হচ্ছি, মানে গাইতে যাচ্ছি আপনাদের সঙ্গে,
আসছি, যোগাযোগ হচ্ছে, মেলামেশা সাহিত্য আসন আমার একটা মানে একটা সম্পদ যোগাযোগ হয়ে ধনেখালি মহিমালার সূত্রে। তা এইভাবেই আমাদের কাটে। আমার দাদু, আমি সকালবেলা আমাদের খামারে গরু বাঁধতে গেছি, 6টা করে খবর হয়ে গেছে। আমার দাদু বলছে, শিবরাম চট্টোপাধ্যায় আমার বাবার মামা দাদু বলছি যে আরে খবরটা শুনেছো? আমি বলছি না। বলছে মারাদোনা খেলা ছেড়ে দিয়েছেন। তারপর আমার দাদু কাঁদতে কাঁদতে গাইছেন, যদি বলবে না আমার পায়ের চিহ্ন এই মাঠে। এইভাবে আমাদের জীবন কাটে। আর এখন আমার এই চশমাটা আমার মায়ের, আমার চশমাটা হারিয়ে গেছে, মাও হারিয়ে গেছে। এখন খালি মনে হয় যে মা কোথায় ছুটি দিতে বল। বলেছি যে তোমার সাথে শুধু করবো পড়া খেলা। আর এই মৃত্যুর কথা বলতে সেই একজন গবেষক, নতুন প্রজন্মকে অনুরোধ করবো তোমরা পড়ো, গুগল সার্চ করো। সুইজারল্যান্ডের একজন গবেষক মৃত্যু নিয়ে গবেষণা করছে। মৃত্যু কি, এটা এখন আমেরিকা। তিনি একটা বই লিখেছেন, লাইফ অ্যান্ড ডেথ, মৃত্যু কি। তা তিনি একটা আমেরিকার হাসপাতালে গিয়ে 200 জন রোগীর সঙ্গে কথা বলেছেন, যে 200 জন রোগীকে ডাক্তারবাবু বলেছেন তোমরা মারা যাবে। তাদের 3টে প্রতিক্রিয়া জানা গেছে। এক, যখন ডাক্তারবাবু বলছেন তুমি মরে যাবে, আর বাঁচবে না, তখন বলছে ডাক্তারবাবু আবার ভালো করে দেখুন রিপোর্টগুলো। আবার পরে যখন ডাক্তারবাবু বলছেন না রিপোর্ট ঠিক আছে, তুমি মারা যাবে, তখন খুব রেগে যাচ্ছে। আবার কিছুদিন বাদে বলছে তোমার আয়ু কম, তখন সে উদাসীন। এবং সেই 200 জনের সঙ্গে উনি মৃত্যু নিয়ে কথা বলেছেন, পড়বেন লাইফ অ্যান্ড ডেথ। তাতে 13 জন মৃত্যু সম্পর্কে বলতে গিয়ে রবীন্দ্রনাথের গান বলেছেন আমেরিকায় বসে, বিশ্বকবি মহাকবি। 13 জন মৃত্যু কি বলতে গিয়ে আমেরিকা আমাদের বিশ্বকবির কবিতা বলেছেন বা গানের একটা লাইন বলেছেন। আর শেষে বলি যে আপনাদের সবার যে গান কবিতা ওগুলো আমার কাছে ফুলের মতো। ওই ফুলগুলো আমি জড়ো করে একটা মালা গাঁথছিলাম, আর সেই মালাটার নাম দিয়েছি মেলামেশা সাহিত্য বাসন। আর সেই মালাটা আমি আমার রবীন্দ্রনাথকে পরিয়ে দিলাম। এই বলে শেষ করলাম। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ গুরুদাকে। গুরুদা আমাদের এই সবটাই রেকর্ড করেন আর আমাদের কাছে পাঠিয়ে দেন। আমি ভুলে গিয়েছিলাম, অনেকে বলতে হবে এটা বলতে। যাই হোক, আর আমাদের কেউ কিছু বলবে না তো? তাহলে আমাদের আজকে সভা এখানে শেষ করছি। আমাদের যারা সদস্য আছেন একটুখানি সহযোগিতা করবেন, আমরা আগের মতো যাতে এই টেবিলগুলো আবার সাজিয়ে দিতে পারি। যাদের সক্ষমতা আছে তারা একটু সহযোগিতা করবেন। ফিনিশটা টেপ ডান তাকাবে তোরা।